নমস্কার সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই আজকের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আজকে একটুখানি আমাদের আমার ব্যক্তিগতভাবে একটু যান্ত্রিক গোলযোগের কারণে একটুখানি লাইভটা শুরু করতে দেরি হয়ে গেল। আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে আপনারা জানেন, আমরা আগেই ঘোষণা করেছিলাম আজকে আমাদের যে অনুষ্ঠানটি হচ্ছে এটি মূলত এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন এবং পার্ট হিস্ট্রি এই দুটি ইউটিউব চ্যানেলের উদ্যোগে, যৌথ উদ্যোগে এই 10টি লেকচার সিরিজ আমরা আয়োজন করছি ইউরোপের ইতিহাসের উপরে। এই ইউরোপের ইতিহাসের উপরে যে প্রথম আলোচনার যে বিষয় সেটি আমাদের যে এই ইউটিউব চ্যানেল সেখানে রাখা আছে এবং আজকের যে আলোচনা সেই আলোচনা আজকের দ্বিতীয় দিনের আলোচনা এবং এই দ্বিতীয় দিনের আলোচনায় আমাদের আজকের যে টপিকটি রাখা হয়েছে সেটা হচ্ছে সামাজিক ও আর্থিক সংকট থেকে রাজনৈতিক সংকট, অভিজাত বিদ্রোহ। আপনারা যারা প্রথম লেকচারটি শোনেননি তারা পরবর্তী কালে অবশ্যই লেকচারটি শুনে নেবেন। আমাদের এই লেকচার সিরিজটি যিনি প্রদান করবেন তিনি হচ্ছেন অধ্যাপক গৌতম মুখোপাধ্যায়। অধ্যাপক মুখোপাধ্যায় ইতিহাস বিভাগের অন্যতম অধ্যাপক রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের, এবং সেই সঙ্গে তিনি বোস হাউস বলে একটি আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের আরেকটি যেখানে কালচারাল উইংস এবং রিসার্চ উইংস তৈরি হয়েছে সেখানকার তিনি বর্তমানে সেখানকার ইনচার্জ এবং কোঅর্ডিনেটর, কোর্স কোঅর্ডিনেটর। এবং আপনারা জানেন যে অধ্যাপক গৌতম মুখোপাধ্যায় বিগত দিনেও এই এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশনে নানান বিষয়ে আলোচনা করেছেন। অত্যন্ত সমৃদ্ধ তার এই যে আলোচনা, তাতে আমরা প্রত্যেকেই মুগ্ধ হয়ে শুনি। তার এই যে 10টা আলোচনা হবে, 10টা লেকচার সিরিজ হবে, এই আলোচনা মালার আজকে দ্বিতীয় দিনের আলোচনায় আমরা সরাসরি চলে যাব। আপনারা ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে সামাজিক ও আর্থিক সংকট থেকে রাজনৈতিক সংকট, অভিজাত বিদ্রোহ। আমি আর সময় নষ্ট করব না, আমাদের ইতিমধ্যেই আমাদের সময় অনেকটা অতিবাহিত হয়ে গেছে। আমি স্যারকে অনুরোধ করব আলোচনা শুরু করার জন্য। স্যার, আপনি শুরু করুন। ধন্যবাদ, সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাই। আমরা আগের দিনে আমাদের প্রিলিমিনারি যে আলোচনা হয়েছিল সেখানে ফ্রান্সের যে সামাজিক অবস্থা সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে দেখবার চেষ্টা করেছিলাম যে ফ্রান্সের যে সমাজ ব্যবস্থা সেখানে একটা সংকট ছিল। তার কারণ হচ্ছে উচ্চ পর্যায়ে যে সমস্ত অভিজাতরা ছিল বা অনেক সময় যারা আস্তে আস্তে আর্থিক দিক থেকে ধনী হয়ে উঠছিল তারা রাজনৈতিক ক্ষমতা লাভের আকাঙ্ক্ষা পোষণ করতেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলেছিলাম যে সামাজিক পরিকাঠামোগত দিক থেকে ফ্রান্সে দীর্ঘদিন ধরে এই যে পরিস্থিতিটা সেটা চলে আসছিল। তাহলে 1789 খ্রিস্টাব্দে কি এমন ঘটনা ঘটলো যে সেই সময়ে এই রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হলো এবং আস্তে আস্তে একটা সংঘাতের রূপ নিল। এবং আগের দিন আমি দেখিয়েছিলাম খুব সংক্ষেপে আজকের আলোচনারই একটা প্রিলিউড হিসাবে যে অভিজাতদের সঙ্গে রাজার সংঘাতই হচ্ছে ফরাসি বিপ্লবের প্রাথমিক অবস্থা এবং সেখানে অভিজাতদের সঙ্গে রাজার সংঘাতের প্রধান কারণ হচ্ছে কর ব্যবস্থা সংক্রান্ত নানা ধরনের সংস্কার নিয়ে রাজার সঙ্গে অভিজাতদের মতবিরোধ। আমরা সেটাকেই আজকে বিস্তারিতভাবে দেখব যে কিভাবে একদিকে সামাজিক সংকট এবং উচ্চ বুর্জোয়াদের রাজনৈতিক ক্ষমতা লাভের যে একটা আকাঙ্ক্ষা, আরেকদিকে ফ্রান্সের অর্থনৈতিক সংকট, সেই অর্থনৈতিক সংকট মোকাবিলায় রাজা এবং তার অর্থমন্ত্রীদের ক্রমাগত প্রচেষ্টা এবং তার ফলশ্রুতি হিসেবে ধীরে ধীরে পরিস্থিতিটা রাজার সঙ্গে অভিজাতদের সংঘাতের দিকে চলে যাচ্ছে।
এই বিষয়টাকে আমরা পরপর ক্রোনোলজিক্যালি আলোচনা করব যে কোন পরিস্থিতিতে ধীরে ধীরে অভিজাতদের সঙ্গে রাজার সংঘাতটা শুরু হয়ে গেল। এর ইতিহাস কিন্তু প্রাচীন, এমন মনে করার কোনো কারণ নেই যে ষোড়শ লুইয়ের সময়, যে ষোড়শ লুই ছিলেন ফরাসি বিপ্লবের সমকালীন ফ্রান্সের রাজা, সেই ষোড়শ লুইয়ের সময়ই কেবলমাত্র যে এই সংঘাতের সূত্রপাত তা কিন্তু নয়। এর অনেক আগে থেকেই অর্থনৈতিক সংকট কিন্তু ধীরে ধীরে ঘনীভূত হচ্ছিল, অর্থনৈতিক সংকটের মেঘ ধীরে ধীরে ঘনীভূত হচ্ছিল, এবং সেটাকে মোকাবিলা করার জন্য আস্তে আস্তে পরিস্থিতিটাকে আরো জটিল হয়ে যাচ্ছে, জটিল হয়ে উঠছিল, এবং তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজার সঙ্গে অভিজাতদের সংঘাত হচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অর্থনৈতিক সংকট থেকে রাজনৈতিক সংকট। সামাজিক সংকট তো ছিলই, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সংকট, সেখান থেকে রাজনৈতিক সংকট, যার ফলশ্রুতি হচ্ছে অভিজাত বিদ্রোহ। এখন অর্থনৈতিক সংকট, সেই অর্থনৈতিক সংকট মোকাবিলা করবার দুটো রাস্তা ছিল। একটা হচ্ছে ব্যয় হ্রাস করা এবং আরেকটা হচ্ছে আয় বাড়ানো। ব্যয় হ্রাস করার দিকে যেহেতু ফ্রান্সের রাজশক্তি খুব একটা নজর দেয়নি, তাই একমাত্র যে রাস্তাটা রয়ে গেল সেটা হচ্ছে আয় বৃদ্ধি করা। আয়ের একমাত্র উৎস ছিল কর ব্যবস্থা সংস্কার করা, এবং আয় বাড়াতে গেলে কর ব্যবস্থাকে সংস্কারের মধ্যে দিয়ে প্রয়োজনীয় সমস্যার সমাধান করা যেতে পারত। কিন্তু কর ব্যবস্থার সংস্কারের যে উদ্যোগ নেওয়া হচ্ছিল সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা ছিল, যেটা আমি আগের দিনে কিছুটা আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে যে বারবার অভিজাতদের দাবি ছিল যে এই কর ব্যবস্থার সংস্কার করতে যদি হয় তাহলে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকতে হবে। আমি আগের ক্লাসে এটাও আলোচনা করেছি যে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকলে কি সমস্যা, কারণ সেখানে প্রিভিলেজড ক্লাস বা যারা সুবিধাভোগী সম্প্রদায় তাদের দুটো ভোট, এবং যারা প্রিভিলেজড নয় তাদের রয়েছে একটি ভোট, অর্থাৎ ফার্স্ট এস্টেট, সেকেন্ড এস্টেট এদের একটি করে ভোট এবং থার্ড এস্টেটের একটি করে ভোট। অর্থাৎ এখানে মাথা পিছু ভোটাধিকার নয়, এস্টেট পিছু ভোটাধিকার ছিল। সুতরাং সেখানে যে কোনো বিল নিয়ে যাওয়া হোক না কেন, যে কোনো প্রস্তাব নিয়ে যাওয়া হোক না কেন, সেটা যদি অভিজাত গোষ্ঠী বা যারা সুবিধাভোগী সম্প্রদায় তাদের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে কখনোই এই ধরনের কোনো বিল স্টেটস জেনারেলে পাস করানো অসম্ভব। সুতরাং যে কারণে অর্থমন্ত্রীরা বারবার চাইছিলেন কর ব্যবস্থা সংস্কার হোক, কিন্তু সেটা স্টেটস জেনারেলকে অ্যাভয়েড করে হোক, আর অভিজাতরা সবসময় চাইছিল কর ব্যবস্থার সংস্কার যদি করতেই হয় তাহলে স্টেটস জেনারেলকে ইনফর্ম করেই করতে হবে, তাকে পাশ কাটিয়ে করা যাবে না। এবং এই সমস্যা চতুর্দশ লুইয়ের সময় থেকেই শুরু হয়ে গিয়েছিল। এই সমস্যা নতুন কিছু নয়। আমরা দেখতে পাই যে 1751 থেকে 1763 অর্থমন্ত্রী বার্টিন তিনি প্রচেষ্টা চালাচ্ছেন যাতে করে কর ব্যবস্থার সংস্কার করা যায়, কিন্তু বার্টিনের এই প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। বার্টিনকে নানাভাবে বাধা প্রদান করা হচ্ছে এবং তাকে
আটকানোর চেষ্টা করা হচ্ছে, তাকে বারবার শর্ত দেওয়া হচ্ছে, স্টেটস জেনারেলের অধিবেশন ডাকতে হবে, শেষ পর্যন্ত বার্টিন ক্ষমতাচ্যুত হচ্ছে। এবং এর পরবর্তী একজন অর্থমন্ত্রীকে আমরা পাই, যিনি হচ্ছেন তুর্গ। এই তুর্গ একটি নির্দিষ্ট অর্থনৈতিক আদর্শের অনুসারী ছিলেন এবং তুর্গর মনে হয়েছিল যে সমস্ত ধরনের অর্থনৈতিক সংস্কার সাধন করা যেতে পারে এই ফিজিওক্র্যাট আইডিওলজিটাকে অনুসরণ করে। এখানে আমাদেরকে একটু সংক্ষেপে বুঝে নিতে হবে যে এই ফিজিওক্র্যাট আইডিওলজিটা কি। এই ফিজিওক্র্যাট আইডিওলজিটা অ্যাডাম স্মিথ বলে একজন ব্রিটিশ ইকোনমিস্ট প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন প্রিলিমিনারি স্টেজে, যেখানে একটি মুক্ত বাণিজ্য নীতি, লেজে ফেয়ার, এই মুক্ত বাণিজ্য নীতির কথা তিনি বারবার বলেছিলেন যে কোনো অর্থনৈতিক ব্যবস্থায়, বাণিজ্য ব্যবস্থায়, বাজারি ব্যবস্থায় রাষ্ট্রের হস্তক্ষেপ কাম্য নয়। এবং তিনি যেটা বারবার বলতে চাইছেন যে এই মুক্ত বাণিজ্য নীতি হলে কি হবে, বাজারের নিজস্ব চাহিদা অনুযায়ী এই পুরো ব্যবস্থাটি প্রসারিত হবে। এই ধারণাটাকে নিয়েই ফ্রান্সের একদল অর্থনীতিবিদ ফিজিওক্র্যাট ধারণাটার একটা অর্থনৈতিক দর্শন তারা ইন্ট্রোডিউস করেছিলেন। এই ফিজিওক্র্যাট ব্যবস্থায় প্রধানত বলা হচ্ছে যে একটা কৃষি নির্ভর, তারা মনে করছেন যে সমস্ত রাষ্ট্রের সম্পদের মূল উৎস হচ্ছে ভূসম্পত্তি, সেখানে আর কোনো সম্পত্তির কথা তারা ভাবছেন না। সেই জন্যে এই ভূসম্পত্তি সংক্রান্ত যাবতীয় কার্যকলাপ বা মার্কেটের অন্যান্য যে অ্যাক্টিভিটি, সেখানে রাষ্ট্রের কোনো ধরনের নিয়ন্ত্রণ থাকা কাম্য নয়। এবং তুর্গ সেই কারণে এই ফিজিওক্র্যাট আইডিওলজির প্রভাবে বাজার থেকে রাষ্ট্রীয় প্রায় সমস্ত নিয়ন্ত্রণ তুলে নেওয়ার পক্ষপাতী ছিলেন। But the French society and economy was not prepared for that. Neither society nor economy. সমাজ এবং অর্থনীতি কোনোটাই এই তুর্গ ফিজিওক্র্যাট ব্যবস্থার জন্য প্রস্তুত ছিল না, এবং আলটিমেটলি তুর্গর এই ফিজিওক্র্যাট ব্যবস্থার সমস্যা দেখা দেয়। বাজারে সাংঘাতিক রকমের একটা ক্যাওস দেখা দেয়, এবং যে কারণে তুর্গ শেষ পর্যন্ত এই ফিজিওক্র্যাট ব্যবস্থা থেকে রাষ্ট্রকে সরিয়ে নিতে বাধ্য হন। এবং এইরকম একটা পরিস্থিতিতে ধরেই নেওয়া হয় যে ফ্রান্সের যে অর্থনৈতিক সংকট, সেই সংকট মোকাবিলায় তুর্গ ব্যর্থ হয়েছেন এবং তাকে সম্পূর্ণভাবে দায়ী করে ক্ষমতাচ্যুত করা হয়। অনেকেই সমকালে মনে করতেন, যাদের মধ্যে একজন প্রখ্যাত দার্শনিক ভলতেয়ার রয়েছেন। ভলতেয়ার মনে করছেন যে তুর্গর এই যে সংস্কার প্রচেষ্টা, তুর্গ এমন একজন আলোকিত দার্শনিক যার চলে যাওয়াটা বা তার এই ব্যর্থতা, এটা ফ্রান্সের সংকটকে আরো ঘনীভূত করবে। ভলতেয়ার বলছেন যে তুর্গ চলে গেলেন, এরকম কথাও তিনি বলছেন যে চারিদিকে একটা অন্ধকারের ছায়া আমরা দেখতে পাচ্ছি, একটা পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে অশান্তির। এরকম পরিস্থিতিতে তুর্গর চলে যাওয়া, যেটাকে কেউই খুব একটা ভালো মনে নিচ্ছেন না। এবং অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য পরবর্তীকালে তুর্গর স্থলাভিষিক্ত হচ্ছেন নেকার বলে একজন বিখ্যাত সেই সময়কার ফিনান্স মিনিস্টার, যিনি কতগুলো সংস্কার পরিকল্পনা করবেন। এবং তিনি প্রথম দিকে যেটা ভাবতে শুরু করলেন যে রাজস্ব আদায় বাড়ানোর থেকে যদি আমরা ব্যয় সংকোচের দিকে নজর দিই, তাহলে পরিস্থিতির মোকাবিলা করা যেতে পারে। কিন্তু ব্যয় সংকোচ নীতি গ্রহণ করলেই তো হবে না, নানা ধরনের সমস্যা রয়েছে। যেমন রাজপরিবারের যে নিজস্ব ব্যয়, সেই নিজস্ব ব্যয় সংকোচের সম্ভাবনা খুব কম। তাহলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে যে প্রশাসনিক ব্যয়। সেই প্রশাসনিক ব্যয় সংকোচ করতে গিয়ে তিনি সমস্যার সম্মুখীন হলেন। তার কারণ হচ্ছে সেই সময়ই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্স, এটা আমি সম্ভবত আমার আগের লেকচারে উল্লেখ করেছিলাম,
অনাবশ্যক যুদ্ধে জড়িয়ে পড়ছে এবং নানা ধরনের ব্যয় তার হচ্ছে, যার ফলে নেকার প্রাথমিক পর্বে যে ব্যয় সংকোচ নীতি নিয়েছিলেন সেটা ধীরে ধীরে ব্যর্থ হচ্ছে এবং এই অনাবশ্যক যুদ্ধের ফলে তার ব্যয় কিন্তু শেষ পর্যন্ত বেড়ে যাচ্ছে। এবং আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে এই অনাবশ্যক যুদ্ধজনিত ব্যয় থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে একমাত্র রাস্তা হচ্ছে কর ব্যবস্থার সংস্কার, এবং কর ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা নেকার প্রবলভাবে অনুভব করছে। এবং সেখানে যে সমস্যাটা রয়েছে সেটাও ওই একই সমস্যা, অর্থাৎ অভিজাতরা বারবার বিরোধিতা করছেন এবং তারা দাবি করছেন যে কর ব্যবস্থার সংস্কার যদি করতে হয় তাহলে অবশ্যই সেটা স্টেটস জেনারেলের মাধ্যম দিয়ে হতে হবে। সুতরাং সেই জায়গাটাতেও কিন্তু নেকার পিছু হতে বাধ্য হচ্ছেন এবং অভিজাতরা বারবার দাবি করছে যে স্টেটস জেনারেলের অধিবেশন ছাড়া রাজার হয়তো অনেক অধিকার রয়েছে, রাজার দৈব ক্ষমতা রয়েছে, রাজার বংশানুক্রমিক ক্ষমতা রয়েছে, কিন্তু কর ব্যবস্থা সংস্কারের ক্ষমতা একমাত্র স্টেটস জেনারেলের রয়েছে। সুতরাং স্টেটস জেনারেলের অধিবেশন না ডেকে কখনোই কর সংস্কার করা যাবে না বলে অভিজাতরা বারবার দাবি করছে। 1786 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে নেকারের ব্যর্থতার কারণে তার পদচ্যুতি ঘটছে। আমাদের খেয়াল রাখতে হবে যে 1786, 87, 88 এই সময়টা হচ্ছে সব থেকে ক্রুশিয়াল একটা সময়, যে সময় ফরাসি বিপ্লবের একেবারে প্রাক পর্বে এসে পরিস্থিতিটা ধীরে ধীরে আরো জটিলতার দিকে যাচ্ছে, সমস্যার দিকে যাচ্ছে। এবং সেই সময় 1786 খ্রিস্টাব্দে নেকারেরও পদচ্যুতি ঘটছে এবং পরবর্তী অর্থমন্ত্রী হচ্ছেন ক্যালন। ক্যালন আসার পর হিসাব অনুযায়ী তিনি দেখলেন যে 1787 খ্রিস্টাব্দ নাগাদ এক্সপেক্টেড ডেফিসিট বা ঘাটতি হবে 11, 20 এবং তার গায়ে 5টি শূন্য লিভ্র ফরাসি মুদ্রা অনুযায়ী। এটা একটা ক্যালকুলেটেড একটা ডেটা। অর্থাৎ 86 সালে নেকারের পদচ্যুতি ঘটছে, ক্যালন আসছেন। ক্যালন এসেই প্রথম যেটা করছেন, ডেফিসিটটাকে ক্যালকুলেট করছেন যে ঠিক পরের বছর আর একটা ফিনান্স ইয়ারের মধ্যে কতটা ঘাটতি আসতে চলেছে। সেই ঘাটতির অঙ্কটা কিন্তু ভয়ঙ্কর বেশি এবং যেটা অবশ্যই ক্যালনকে অত্যন্ত ভাবিয়ে তুলল। এবং ক্যালন ভাবতে শুরু করলেন যে সরাসরি কর ব্যবস্থার সংস্কার ওইভাবে না করে, যেটা কিনা অভিজাতরা প্রচন্ডভাবে বিরোধিতা করছে, সেই রাস্তায় না হেঁটে যদি অন্যভাবে পাশ কাটিয়ে কোনোভাবে অর্থনৈতিক সংস্কার করে এই পরিস্থিতিটা সামাল দেওয়া যায়। ক্যালন খুব ভালো জানতেন যে এই পরিমাণ আর্থিক ঘাটতিকে সামলানো খুব সহজ কথা নয়, বাট হি ট্রাইড ইন আ ডিফারেন্ট ওয়ে, অন্যভাবে সংস্কারের চেষ্টা করছেন। কিভাবে সংস্কার করছেন? ক্যালন কতগুলো প্রস্তাব দিচ্ছেন, সেই প্রস্তাবগুলো আমরা একটু দেখে নিই। খুব ইন্টারেস্টিং প্রস্তাব, যেখানে তিনি বলছেন যে লবণ এবং তামাকের ব্যবসার ক্ষেত্রে কিছু একচেটিয়া অধিকার সারা দেশে ছড়িয়ে দেওয়া হোক। এতে কি হবে? লবণ এবং তামাকের একচেটিয়া ব্যবসা যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়, এই ব্যবসার সঙ্গে যারা জড়িয়ে থাকবেন তারা প্রভূত পরিমাণে আর্থিক দিক থেকে লাভবান হবেন এবং তাদের উপরে উচ্চ হারে শুল্ক আদায় করে রাজকীয় আয় বাড়ানো যেতে পারে। খুব ভালো একটা প্রস্তাব ক্যালন দিচ্ছেন এবং তার সঙ্গে তিনি বলছেন যে জমির যে ক্যাপিটেশন ফি সেটাকে চেঞ্জ করে একটা ডিরেক্ট ট্যাক্স, যাদেরই জমি আছে তারাই ট্যাক্স দেবে, ল্যান্ড ট্যাক্স, প্রত্যক্ষ কর, ডিরেক্ট ল্যান্ড ট্যাক্স, সেটা যদি আদায় করা যায় তাতে কি হবে? এটা অভিজাতদের সেই অর্থে বিশেষ অধিকারের উপরে হস্তক্ষেপ নয়। এটা অন্তত ক্যালনের মনে হয়েছিল যে ক্যাপিটেশনের পরিবর্তে যদি জমির উপরে একটা ডিরেক্ট ট্যাক্স চাপানো হয়, যেটা সকলকেই দিতে হবে, জমি আছে মানেই দিতে হবে,
তাহলে কিন্তু একটা প্রভূত পরিমাণ অর্থ আয় হবে রাজার পক্ষ থেকে, এবং যেটা কিনা আর্থিক সংকটের মোকাবিলা করতে পারবে। এবং এটার পরিবর্তে কি হবে না, খাদ্যশস্যের ব্যবসার উপরে আভ্যন্তরীণ শুল্ক যদি বিলোপ করে দেওয়া হয়। আমি একদিকে জমির উপর প্রত্যক্ষ কর চাপাচ্ছি, কিন্তু জমি যারা চাষ করছে তাদের খাদ্যশস্যের ব্যবসার উপরে আভ্যন্তরীণ শুল্ক বিলোপ করছি। অর্থাৎ একদিকে তাদের উপর একটা বোঝা চাপানো হচ্ছে, আরেকদিকে তাদেরকে আমি কিছুটা রিলিফ দেওয়ার চেষ্টা করছি। দুটোকে ব্যালেন্স করে ক্যালনের কোথাও মনে হয়েছিল যে প্রত্যেক সামাজিক গোষ্ঠীকে হয়তো সন্তুষ্ট রেখে একটা অর্থনৈতিক সংস্কার করা যাবে, এবং তার পাশাপাশি তিনি আরো কতগুলো পরোক্ষ কর বিলোপ করার প্রস্তাব দিচ্ছেন। তাহলে এখানে মূল আয়ের উৎস কোনটা হবে? এক হচ্ছে লবণ এবং তামাকের একচেটিয়া ব্যবসার উপর থেকে প্রভূত আয় হতে পারে। 2 নম্বর হচ্ছে ক্যাপিটেশনের পরিবর্তে জমির উপরে যে ডিরেক্ট ট্যাক্স বসানো হবে, যেটা কিনা সকলকেই দিতে হবে, সেখান থেকে একটা প্রভূত পরিমাণ আয়ের সম্ভাবনা থেকে যাচ্ছে। খাদ্যশস্যের ব্যবসার উপরে যে কারণে আভ্যন্তরীণ শুল্ক তুলে দেওয়া হচ্ছে কিছুটা রিলিফ দেওয়ার জন্য, এবং মানুষকে সন্তুষ্ট করার জন্য আরো কতগুলো পরোক্ষ কর বিলোপ করার প্রস্তাব দেওয়া হচ্ছে। এবং ফাইনালি যেটা তিনি বলছেন যে ফসলের মাধ্যমে রাজস্ব আদায়ের জোর। আমরা যদি এইভাবে পয়েন্ট করে করে জিনিসটা দেখি এক নজরে, এটাই হচ্ছে ক্যালনের সংস্কার প্রস্তাব। আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে। ছাত্রছাত্রীরা চাইলে এই পয়েন্টস গুলোকে নোট ডাউন করে নিতে পারো পরবর্তীকালে, যেখান থেকে তোমার মনে রাখতেও সুবিধা হবে। সো দিস ইজ দ্য রিফর্ম প্রপোজড বাই ক্যালন। অ্যালবার্ট গুডউইন বলে একজন প্রখ্যাত ঐতিহাসিক, তিনি একটা বই লিখেছেন, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। সেখানে এই বইটিতে, গুডউইনের এই যে দ্য ফ্রেঞ্চ রেভলিউশন বইটি, সেখানে গুডউইন ক্যালনের সংস্কারের ভূয়সী প্রশংসা করেছেন। গুডউইন এরকম বলছেন যে যদি ক্যালনের এই সংস্কার প্রস্তাবকে গ্রহণ করা যেত, একে যদি সত্যি সত্যি অ্যাকসেপ্ট করা যেত, তাহলে ফ্রেঞ্চ রেভলিউশনের পূর্বে সত্যি সত্যি ফরাসি রাষ্ট্র একটি জ্ঞানোদ্দীপ্ত স্বৈরাচারী রাষ্ট্রের যে আদর্শ সেটা সে রিচ করতে পারত। অর্থাৎ সে সত্যি সত্যি জ্ঞানোদ্দীপ্ত স্বৈরাচারী রাষ্ট্র হয়ে উঠতে পারত, এবং সেখানে ফ্রেঞ্চ রেভলিউশনকে হয়তো আটকানোও যেতে পারত। কারণ এই সংস্কারকে অ্যালাউ করলে হয়তো রাজার অর্থনৈতিক যে সংস্কার, তার যে উদ্দেশ্য, এবং বিশেষ করে রাজার যে অর্থনৈতিক সংকট, তার মোকাবিলা করা সম্ভব হতো। কিন্তু ক্যালনের এই সংস্কার প্রস্তাব অভিজাতরা মেনে নেননি। ক্যালনের আশঙ্কা ছিল যে পার্লামেন্ট এই প্রস্তাবে সায় নাও দিতে পারে, অভিজাতরা বিরোধিতা করতে পারে এবং নানা ধরনের সমস্যা হবে। এখন তাহলে তিনি তার আগের যারা পূর্বসূরি যারা ছিলেন, যারা এর আগে আগে চেষ্টা করেছিলেন, তাদের অভিজ্ঞতা থেকে জানতেন যে অবধারিতভাবে অভিজাতরা এখানেও বাধা দেবে, কারণ এই যে ক্যাপিটেশনের পরিবর্তে প্রত্যক্ষ ভূমি কর, এইখানটায় কিন্তু অভিজাতদের বিশেষ অধিকারে ঘা লাগার একটা সম্ভাবনা থেকে যায়। সেই জন্য ক্যালন এরকমও ভাবছিলেন যে কোনোভাবে ইনডিরেক্টলি, অন্যভাবে এই প্রস্তাবটাকে যদি পাস করানো যায় বা এটাকে যদি ঠিকঠাক করা যায়। এবং এইটা ভেবে তিনি যেটা করলেন, একটা কাউন্সিল অফ নোটেবলস গঠন করলেন। কিরকম তার গঠন? সেখানে সদস্য হবেন অভিজাতরা, বিচারপতি, প্রাদেশিক যে সমস্ত প্রশাসক বা ইন্টেন্ডেন্ট, পৌরসভা এবং প্রাদেশিক বিভাগের কিছু সদস্য। কিন্তু এই কাউন্সিল অফ নোটেবলসটা গঠন কিভাবে হবে? এরা তো এক একটা দিক থেকে এসে সদস্য হিসেবে আসবেন। কিভাবে আসবেন এরা সদস্য হিসেবে? ক্যালন যেটা প্ল্যান করলেন যে এই সমস্ত সদস্যরা আসবেন রাজার দ্বারা মনোনীত হয়ে, নমিনেটেড বাই দ্য কিং। এরা কিন্তু কোনো নির্বাচিত সদস্য না। এখন এই যে রাজা মনোনীত করবেন এই সমস্ত সদস্যদের, রাজা কখন একজন সদস্যকে মনোনীত করবেন?
যেখানে রাজার মনে হবে যে সেই নির্দিষ্ট ব্যক্তিটি রাজার প্রতি আনুগত্য প্রদর্শন করবে, তার আনুগত্য প্রশ্নাতীত আনুগত্য। সুতরাং কাউন্সিল অফ নোটেবলস এর যারা সদস্য তারা প্রত্যেকেই রাজার অনুগত সদস্য, এরকম একটা ধরে নেওয়া যেতে পারে। ক্যালন প্ল্যান করলেন যে এই কাউন্সিল অফ নোটেবলস এর সামনে, যে কাউন্সিল অফ নোটেবলসটা এইভাবে গঠন করা হলো, যারা কিনা প্রত্যেকেই রাজার একান্ত অনুগত সদস্য, তাদের সামনে যদি এই প্রস্তাবটা, যেটা আমরা একটু আগে দেখালাম, সেই প্রস্তাবটাকে যদি ফেলা যায় এবং এই কাউন্সিল অফ নোটেবলস যদি এই প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে পার্লামো এবং পরবর্তীকালে বাকি যে প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনস গুলো, তাদেরকে কনভিন্স করা, তাদেরকে রাজি করানো অনেক বেশি সহজ হবে। কিন্তু ক্যালন যেটা ভেবেছিলেন সেটা কি কোনোভাবেই ঘটলো না। যেটা ঘটলো সেটা হচ্ছে ওই যে আমি একটু আগে হিন্ট দিলাম যে ডিরেক্ট ট্যাক্স, যেটা ভূমি কর, ল্যান্ড ট্যাক্স, সেইটা প্রস্তাব অবশ্যই অভিজাতরা অ্যাকসেপ্ট করলো না এবং কাউন্সিল অফ নোটেবলস ভূমি কর আরোপের প্রস্তাব সম্পূর্ণভাবে খারিজ করে দিল। কিন্তু মনে রাখতে হবে যে এই ভূমি করের যে পরিকল্পনা, অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা মানুষকে দিয়ে ভূমি কর আরোপের প্রস্তাবটাকে পাস করে নেওয়া, যেখানটা ছিল রাজার আয়ের প্রধান উৎস, যেটা হতে পারত, কিন্তু সেই জায়গাটাতেই অভিজাতরা, কাউন্সিল অফ নোটেবলস এর সদস্যরাও বাধা দিতে শুরু করলেন এবং সেই প্রস্তাব খারিজ হয়ে গেল। এবং 1787 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল ক্যালন কিন্তু পদচ্যুত হয়ে গেলেন। অর্থাৎ ক্যালনের এত যে প্রচেষ্টা, অসাধারণ পরিকল্পনা, যেটা আমরা একটু আগে দেখালাম যে গুডউইন বলছেন তার দ্য ফ্রেঞ্চ রেভলিউশন গ্রন্থে, এই সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তার প্রধান যে প্রস্তাব, ভূমি কর আরোপের প্রস্তাব, সেটা খারিজ হয়ে গেল এবং তিনি বাধ্য হলেন ব্যর্থতার ফলে 1887 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল ক্ষমতাচ্যুত হতে বা পদচ্যুত হতে। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি অভিজাতদের যে জয়ী হলো। এরপরে কি পরিস্থিতি আসছে? জর্জ লেফেব্রে তিনি এই পরিস্থিতিতে কিছু বিশ্লেষণ করছেন। আগের দিন আমরা লেফেব্রে নাম করেছি, সেই লেফেব্রে বিশ্লেষণ আমরা দেখব। লেফেব্রে কিন্তু বলছেন যে এই যে পরিস্থিতি, অভিজাতদের বারবার বাধা প্রদান, এটা কিন্তু অস্বাভাবিক ছিল না। কেন অস্বাভাবিক ছিল না? তার কারণ হচ্ছে লেফেব্রের মতে এই পরিস্থিতির জন্য দায়ী ছিলেন তৎকালীন রাজা ষোড়শ লুই। ষোড়শ লুই যদি দৃঢ়তার সঙ্গে অভিজাতদেরকে শুরু থেকে নিয়ন্ত্রণ করতে পারতেন, তিনি যদি তার দৈব অধিকার নীতিকে প্রয়োগ করতে পারতেন দৃঢ়তার সঙ্গে, তাহলে এই ধরনের সংস্কার করা ছিল সম্ভব। কিন্তু লেফেব্রে বলছেন যে the calling of an assembly was an initial surrender। এই যে বারবার রাজা স্টেটস জেনারেল ডাকবেন বলে কথা দিচ্ছেন, অভিজাতদের দাবির কাছে নতি স্বীকার করছেন, এইটা কিন্তু বারবার একটা ব্যর্থতা। The calling of an assembly was an initial surrender, and that was the explanation given by famous Marxist scholar জর্জ লেফেব্রে। জর্জ লেফেব্রের এই বিশ্লেষণ থেকে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে সেই সময়কার অভিজাতদের যে নিজেদের অধিকার সম্পর্কে তাদের যে ধারণা, তাদের যে দাবি, তাদের যে আকাঙ্ক্ষা, সেটাই বারবার যেমন একদিকে জয়ী হচ্ছে, তেমনি ফ্রান্সের রাজার ষোড়শ লুইয়ের প্রশাসনিক দৃঢ়তার অভাব, যে রাজা কিনা কাউন্সিল অফ নোটেবলস এর সদস্যদের নিয়ন্ত্রণ করতে পারে না, যে কাউন্সিল অফ নোটেবলস নাকি রাজারই মনোনীত সদস্য, অথচ তারা রাজারই বিরোধিতা করছে, এই যেখানে পরিস্থিতি, সুতরাং সেটা খুব অস্বাভাবিক নয়। তার কারণ রাজার এই ব্যর্থতা একটা খুব বড় জায়গা, যেটা লেফেব্রে বলার চেষ্টা করছেন। পরবর্তী অর্থমন্ত্রী হিসেবে যিনি আসছেন তিনি হচ্ছেন ব্রিয়া। এই ব্রিয়া ক্যালনের কয়েকটি প্রস্তাব বাতিল করে দিলেন। এখানে একটা মজার ব্যাপার আছে, ব্রিয়া ছিলেন ক্যালনের একজন কঠোর সমালোচক।
ব্রিয়া যখন ক্ষমতায় ছিলেন না তখন তিনি ক্যালনের সংস্কারের বিরুদ্ধে প্রচুর কথা বলতেন এবং সেগুলো নিয়ে নানা ধরনের কটু মন্তব্য করতেন। কিন্তু যখন তিনি ক্ষমতায় এলেন তখন দেখা গেল পরিস্থিতিটা কিন্তু এত সহজ নয়। ক্যালনের কয়েকটা প্রস্তাব বাতিল করলেও বেসিক্যালি যে বিকল্প প্রস্তাব তিনি দিলেন তার যে ফান্ডামেন্টাল জায়গাটা, তার যে মূল জায়গাটা, সেটা কিন্তু ক্যালনের সিদ্ধান্তের সঙ্গে খুব একটা আলাদা নয়, বা ক্যালনের সংস্কারের সঙ্গে খুব একটা আলাদা নয়। তার কারণ হচ্ছে এর বাইরে খুব একটা কিছু করার ছিল না। যেখানে তিনি যে বিকল্পটা বললেন ভূমিকর তুলে দিয়ে স্ট্যাম্প ডিউটি বসানোর সিদ্ধান্ত নিলেন, অভিজাতরা সেখানেও কিন্তু বিরোধিতা করছে। এই যে বারবার আর্থিক সংস্কারের প্রচেষ্টা, বারবার অভিজাতরা বিরোধিতা করছে, এইখান থেকেই কিন্তু সংঘাতের সূত্রপাত। তখনও পর্যন্ত কাউন্সিল অফ নোটেবলস ছিল, ব্রিয়ার সময়ও ছিল, কিন্তু তারাও কাউন্সিল অফ নোটেবলস ব্রিয়ার প্রস্তাবগুলিরও বিরোধিতা করলেন, যার ফলে কাউন্সিল অফ নোটেবলসকে রেখে দেওয়ার আর কোনো প্রয়োজনীয়তা রইল না। সেই কারণে ব্রিয়ার সময়ে এই কাউন্সিল অফ নোটেবলসকে ভেঙে দেওয়া হলো। কিন্তু সমস্যা যেটা ছিল সেটা রয়েই গেল, কারণ ব্রিয়া কাউন্সিল অফ নোটেবলস ভেঙে দিয়ে তার কর প্রস্তাব নিয়ে পার্লামেন্ট সদস্যদের কাছে গেলেন। তারা পরিষ্কার জানিয়ে দিলেন যে স্টেটস জেনারেলের অধিবেশন ছাড়া কর সংস্কার করতে তারা দেবেন না। তার ফলশ্রুতি হিসেবে আমরা আগের পর্যায়গুলোতে ঠিক যে জায়গায় রয়ে গিয়েছিলাম, আমরা ব্রিয়ার সময়ে এসেও প্রায় সেই জায়গাতেই রয়ে গেলাম। এই সময় রাজা যেটা শুরু করলেন ষোড়শই, তিনি তার নিজস্ব একটি রাজকীয় অধিবেশন বা নির্দেশ বলে, যেটাকে বলা হয় লিট দ্য জাস্টিস। এই লিট দ্য জাস্টিস বা বিশেষ রাজকীয় অধিবেশনের ফলে কতগুলো নির্দেশ জারি করলেন। এতদিনে রাজার টনক নড়েছে, তখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, ইট ওয়াজ টু লেট। রাজার ক্ষমতা প্রয়োগের প্রচেষ্টা শুরু হচ্ছে এবং অভিজাতরা ক্রমাগত সেটার বিরোধিতা করছেন এবং এইভাবে একটা সংঘাতের সূত্রপাত হচ্ছে। রাজা ক্ষমতা প্রয়োগের চেষ্টা করছেন, অভিজাতরা বিরোধিতা করছে, রাজা আবার চেষ্টা করছেন, এবং শুধু তাই নয়, এই যে বিশেষ রাজকীয় অধিবেশন লিট দ্য জাস্টিস, অভিজাতরা ঘোষণা করছেন যে রাজার এই বিশেষ অধিবেশন অবৈধ, এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এবং তারা শুধু তাই নয়, এই লিট দ্য জাস্টিসকে অমান্য করে তার আগের যে অর্থমন্ত্রী ক্যালন, তার বিচার শুরু করলেন যে ক্যালন অন্যায় করেছেন, অভিজাতদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। সেই ভয়ে ক্যালন কিন্তু এখান থেকে পালিয়ে গেলেন এবং তিনি পালালেন কোথায় না, ব্রিটেনে। এবং যখন এরকম পরিস্থিতি চলছে, ব্রিয়া ভয় পেয়ে গেলেন। ব্রিয়া দেখলেন যে এরা যদি ক্যালনের বিচার শুরু করতে পারে এবং রাজার বিশেষ অধিবেশন লিট দ্য জাস্টিস প্রয়োগ করেও এদেরকে দমন করা যাচ্ছে না, সুতরাং এরা যে কোনো মুহূর্তে ব্রিয়ার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। সেই ভয়ে ব্রিয়া সমস্ত সংস্কার পরিকল্পনা বাতিল করলেন এবং তিনি তার অবস্থান থেকে সম্পূর্ণভাবে পিছু হটলেন। ব্রিয়ার দ্বিতীয় যে পর্যায়, দ্বিতীয় পর্যায়টা খুব ইন্টারেস্টিং এবং খুব ইউনিক। তার প্রধান কারণ হচ্ছে ব্রিয়া চেষ্টা শুরু করলেন যে যদি বাজার থেকে ঋণপত্র বিক্রির মাধ্যমে টাকা তোলা হয় বা ঋণ সংগ্রহের চেষ্টা করা হয়, কিন্তু ঋণ সংগ্রহের মধ্যে দিয়ে যে প্রচুর অর্থ এখানে তোলা যাবে বা সংগ্রহ করা যাবে এমন হয়তো নয়, কিছুটা হলেও আর্থিক যে ঘাটতি সেটা মেটানো যেতে পারে, যদিও এই ঋণ পরবর্তীকালে পরিশোধ করতে হবে। সেখানেও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর কাজ করছে। সব থেকে বড় কথা, ব্রিয়ার এই যে ঋণ সংগ্রহের চেষ্টা, সেটা কিন্তু করবার জন্য পার্লামেন্টের অনুমতি প্রয়োজন ছিল এবং এখানেও খুব স্বাভাবিকভাবে পার্লামেন্ট কিন্তু একই শর্ত আরোপ করছে।
অর্থাৎ বারবার এরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেভাবে পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করছে, ঠিক অন্যদিকে পার্লামো কিন্তু একটা জায়গায় পরিষ্কার স্ট্রিক্ট থেকে যাচ্ছে যে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকতে হবে। রাজা এই সময়ে আবার চেষ্টা করলেন কিছু বিশেষ নির্দেশ রয়্যাল এথিক্স নথিভুক্ত করে সংস্কার সাধন করতে। রাজা প্রেসারাইজ করতে চাইলেন। আবারও আমি বলছি যে ইট ওয়াজ টু লেট। পার্লামো ঘোষণা করলো যে নিশ্চয়ই রাজার বংশগত অধিকার আছে, রাজতন্ত্র দৈব ক্ষমতা হয়তো আছে, কিন্তু কর আরোপের ক্ষমতা কেবলমাত্র স্টেটস জেনারেলের। এখানে রাজার কোনো ক্ষমতা নেই, রাজার কিছু করণীয় নেই, এখানে রাজা থাকতে পারে না, করতে পারে না। সুতরাং বারবার তারা একটা জায়গাতেই হ্যামারিং করছে। রাজাও বুঝতে পারছিলেন যে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকার একটা প্রতিশ্রুতি তাদের দিতে হবে, এবং সেই প্রতিশ্রুতি দেওয়াও হয়েছিল। কিন্তু রাজা শেষবার চেষ্টা করলেন জোর করে পার্লামেন্ট সদস্যদের গ্রেপ্তার করতে, এবং যত গ্রেপ্তার করতে শুরু করলেন এই সংঘর্ষ কিন্তু আরো বাড়তে শুরু করলো, এবং প্রদেশগুলিতে রাজার সেনাবাহিনীর সঙ্গে অভিজাতদের সেনাবাহিনীর সংঘাত শুরু। এইখানে কিন্তু অভিজাত বিদ্রোহ চূড়ান্ত পর্যায়ে, যেখানে কিন্তু রাজার সেনাবাহিনীর সঙ্গে অভিজাতদের সেনাবাহিনীর যুদ্ধ হচ্ছে। লড়াইটা শুরু হয়ে গেল, রাজার বিরুদ্ধে লড়াই সেটা শুরু হয়ে গেল। কিন্তু সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ফ্রেঞ্চ রেভলিউশন, দ্যাট ওয়াজ ইন 1788 21 জুলাই, 1788 খ্রিস্টাব্দের 21 জুলাইয়ের সভাতে, যে সভা অনুষ্ঠিত হয়েছিল ভিজি শহরে, সেখানে অভিজাতরা আহ্বান জানালেন যে এই যে অপদার্থ রাজশক্তি, যে রাজশক্তি বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে অক্ষম, যে রাজশক্তি বারে বারে অভিজাতদেরকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে, সেই রাজশক্তি এবং পুরাতন রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং লড়াই করার জন্য থার্ড স্টেটের বিশেষ করে বুর্জোয়াদেরকে তারা আহ্বান জানাচ্ছে। এখানে খেয়াল রাখতে হবে, দেখো যে অভিজাতদের সঙ্গে লড়াই করবার জন্য আহ্বান জানানো হচ্ছে বুর্জোয়াদের, কারণ অভিজাতরা মনে করছে যে বুর্জোয়াদের যেহেতু একটা ক্ষমতা লাভের আকাঙ্ক্ষা রয়েছে, তাদেরকে যদি এক্সিস্টিং পলিটিক্যাল স্ট্রাকচারটাকে বদলাবার জন্য সাহায্য চাওয়া হয় তাদের কাছ থেকে, তাহলে তারা অভিজাতদের সহায়তা করবে। এবং এই প্রথম কিন্তু এতদিন যে সংঘাতটা চলছে সেখানে কিন্তু অভিজাতদের সঙ্গে বুর্জোয়াদের কোনো সম্পর্ক নেই, কিন্তু এই 1788 খ্রিস্টাব্দের 21 জুলাইয়ের সভাতে প্রথম বুর্জোয়াদের একটা ইনভলভমেন্ট হচ্ছে, এবং সেই ইনভলভমেন্টটার ফলেই কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে রাজবিরোধী যে সংগ্রাম, সেখানে অভিজাতদের হাত থেকে নিয়ন্ত্রণের রাশটা চলে যাচ্ছে বুর্জোয়াদের হাতে। এই প্রথম তাদের ইনভলভমেন্ট, এবং এখান থেকেই তারা ধীরে ধীরে একদম খুব স্লোলি কিন্তু খুব একবারে দৃঢ়তার সঙ্গে তারা নিজেদের হাতে পুরো রাশটাকে নিয়ে চলে আসছে। সুতরাং সূত্রপাতটা অভিজাতদের সঙ্গে সংঘাত দিয়ে হচ্ছে, যেটাকে জর্জ লেফেব্রে বলছেন অভিজাত বিপ্লব। কিন্তু তার পরবর্তী পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে বিপ্লবের রাশটা চলে যাচ্ছে সম্পূর্ণভাবে বুর্জোয়াদের হাতে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে না, প্রাথমিক পর্বে একটা সামাজিক সংকট, যেখানে বুর্জোয়াদের আর্থিক ক্ষমতা থাকলেও রাজনৈতিক সামাজিক মর্যাদা লাভের একটা আকাঙ্ক্ষা। ঠিক সেরকম একটা পরিস্থিতিতে যদি আমরা সাম আপ করি, অর্থনৈতিক সংকট, যে অর্থনৈতিক সংকট মোকাবিলায় রাজতন্ত্রের ব্যর্থতা, এবং এই ব্যর্থতার একটা দিক হচ্ছে ক্রমান্বয়ে অর্থমন্ত্রীদের সঙ্গে অভিজাতদের সংঘাত, তথা রাজার সঙ্গে অভিজাতদের সংঘাত, এবং চূড়ান্ত পর্যায়ে অভিজাতদের সঙ্গে অভিজাতদের সেনাবাহিনীর সঙ্গে রাজার সেনাবাহিনীর সংঘাত, যেটাকে লেফেব্রে বিপ্লব বলছেন। তার মতে এটা বিপ্লব, বিদ্রোহ নয়, এটা ফরাসি বিপ্লবের প্রথম বিপ্লব। তিনি
একাধিক স্তরের কথা বলেছেন বিপ্লবের, আমরা পরপর আসবো সেগুলোয়। তার এটা একটা স্তর বা বলা যেতে পারে প্রাথমিক স্তর, সেটা হচ্ছে যে অভিজাত বিপ্লব। লেফেব্রের কাছে এটা বিপ্লব, এবং সেই বিপ্লব শুরু হচ্ছে, আর সেখান থেকেই বুর্জোয়াদের হাতে রাশটা চলে যাচ্ছে। আর জর্জ রুদে তিনি পরিষ্কার বলছেন যে এটা বিপ্লব নয়, বাট ইট ওয়াজ এ প্রিলিউড অফ রেভলিউশন। যেন বিপ্লবের একটা মৃদু পূর্বাভাস আমরা পাচ্ছি এর মধ্যে দিয়ে, এই সংঘাতের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। এখন যদি আমরা তাৎপর্যের দিকটাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই দুটো সম্প্রদায়, অভিজাত সম্প্রদায় এবং বুর্জোয়া সম্প্রদায়, প্রাথমিক পর্বে অভিজাতদের সঙ্গে রাজার সংঘাত দিয়ে শুরু, পরবর্তী পর্বে সেই সংঘাতের মধ্যে বুর্জোয়াদের আমরা কি বলবো একটা অনুপ্রবেশ দেখতে পাচ্ছি। কিন্তু বুর্জোয়াদের এই অনুপ্রবেশ সম্ভব ছিল না যদি না প্রাথমিক পর্বে রাজার সঙ্গে অভিজাতদের সংঘাত হতো। অর্থাৎ ফরাসি বিপ্লবের একেবারে শুরুর পর্বে কিন্তু রাজার সঙ্গে সংঘাতের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি একেবারেই অভিজাতদের সঙ্গে শুরু হচ্ছে। তার মানে ফরাসি বিপ্লবের সূত্রপাতের জায়গাটা আমরা অভিজাত বিপ্লবকে দেখতে পাচ্ছি। যে অভিজাত বিপ্লব বা রুদের ভাষায় অভিজাত বিদ্রোহ, আমরা যদি লেফেব্রের ভাষা ধার নিই তাহলে অভিজাত বিপ্লব, বিদ্রোহ বলাই ভালো, প্রাথমিক পর্বে অভিজাতদের সঙ্গে যে রাজার সংঘাত, সেটা আবার কিনা একটা আর্থ সামাজিক সংকটের ফলশ্রুতি, বা সামাজিক সংকট এবং অর্থনৈতিক সংকট একটা রাজনৈতিক সংকটে রূপান্তরিত হচ্ছে। অনেক সময়, এটা আমি অনার্সের ক্ষেত্রে বলছি, এরকম প্রশ্ন আসতে দেখা যায় যে ফ্রান্সের অর্থনৈতিক এবং সামাজিক সংকট কিভাবে রাজতন্ত্রের রাজনৈতিক সংকটে রূপান্তরিত হলো। আসলে আলোচনাটা কিন্তু অভিজাত বিদ্রোহের আলোচনাটাই হবে, যে কিভাবে বারবার অর্থনৈতিক সংকট মোকাবিলায় রাজার অর্থমন্ত্রীরা চেষ্টা করছেন, নানাভাবে রাজার অর্থমন্ত্রীদের সঙ্গে অভিজাতদের সংঘাত বাঁধছে, এবং চূড়ান্ত পর্যায়ে এসে অভিজাত বিদ্রোহ শুরু হচ্ছে। এখন এই অভিজাত বিদ্রোহটা যেটা রুদে বলছেন, এটা মোস্ট সিগনিফিকেন্ট একটা অ্যানালাইসিস যেটা আমরা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দেখতে পাই। রুদের এই যে অ্যানালিসিসটা, যেখানে প্রিলিউড অফ রেভলিউশন বলা হচ্ছে, দিস ইজ মোস্ট সিগনিফিকেন্ট। কেন সিগনিফিকেন্ট? না, এই অভিজাত বিদ্রোহের হাত ধরে যখন বুর্জোয়ারা একটা সুযোগ পাচ্ছে, যেটা আমি 1788 21শে জুলাইয়ের যে সভাটার কথা বললাম, তারপর থেকে ধীরে ধীরে ফরাসি বিপ্লবের যে নেচার সেটা বদলে যাচ্ছে। অভিজাতরা এটা বুঝতে পারছে অনেক দেরিতে, যখন বুঝতে পারছে তখন অনেক দেরি হয়ে গেছে, তখন বিপ্লবের নিয়ন্ত্রণ বা রাশ চলে গেছে বুর্জোয়াদের হাতে। বুর্জোয়ারা পুরাতনতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছে, বুর্জোয়ারা অভিজাতদের বিশেষ অধিকারের বিরুদ্ধে লড়াই করছে। অর্থাৎ এটা অনেকটা বুমেরাং হয়ে যাওয়ার মতো, যেখানে ডেকে যেচে এনে অভিজাতদের সঙ্গে সভা করতে গিয়ে তারা বিপদে জড়িয়ে পড়ছে, এই যে বিপদটা। কিন্তু এটার মধ্যে দিয়েই ফরাসি বিপ্লবের আর একটা পর্যায় শুরু হচ্ছে, পরপর সেই পর্যায়গুলো আসবে। যেমন আমি আমার আগের বক্তৃতাতে আজকের বক্তৃতার একটা পূর্বাভাস দিয়ে দিয়েছিলাম, সেই রকমই আজকে আমি সেই জায়গাটা কিছুটা আলোচনা করে শেষ করতে চাইব। সেটা হচ্ছে যে অভিজাত বিদ্রোহ শেষের দিকে যখন বুর্জোয়ারা ধীরে ধীরে ইনভলভ হতে শুরু করলো, তখন নেতৃত্ব যেমন বুর্জোয়াদের হাতে চলে গেল, ঠিক তেমনি ধীরে ধীরে বুর্জোয়াদের হাত ধরে সাধারণ মানুষ এই বিদ্রোহে ইনভলভ হতে শুরু করলো। এটা যেমন একটা দিক, ঠিক তেমনি মনে রাখতে হবে যে এই বুর্জোয়াদের অনেকে প্রভাবিত হয়েছিলেন তৎকালীন বিভিন্ন ধরনের দার্শনিকদের লেখালেখির মধ্যে দিয়ে, যেখানে এই দার্শনিক বা ফিলোসফার্স তাদের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা লক্ষ্য করতে পারবো, বিশেষ করে বুর্জোয়াদের উপর। সাধারণ মানুষের উপরে সরাসরি দার্শনিকদের কোনো প্রভাব ছিল না। ডেভিড থমসন, বিখ্যাত ডেভিড থমসন, ফেমাস
হিস্টোরিয়ান, তিনি বলছেন যে এই সাধারণ মানুষের উপরে দার্শনিকদের প্রভাব ছিল ইনডিরেক্ট অ্যান্ড রিমোট, যেটা দূরবর্তী, অপ্রত্যক্ষ, যেখানে প্রত্যক্ষ কোনো প্রভাব ছিল না। কিন্তু খেয়াল রাখতে হবে যে পরবর্তীকালে যেহেতু নেতৃত্বের হ্রাসটা বুর্জোয়াদের হাতে চলে গেল এবং বুর্জোয়াদের মধ্যে কেউ কেউ যারা কিনা এই লেখালেখি দার্শনিকদের বিভিন্ন আদর্শের দ্বারা প্রভাবিত হয়েছিল, তাই যখন বিপ্লবের পর একটা তথাকথিত সংবিধান রচনার প্রচেষ্টা নেওয়া হচ্ছে, তখন কিন্তু অভিজাততন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে এই বুর্জোয়াদের মূল হাতিয়ার হয়ে উঠছে দার্শনিকদের দেখানো কোনো কোনো আদর্শ বা পথ। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। কি কি ঘটছে না, যখনই থার্ড স্টেট ইনভলভ হয়ে যাচ্ছে, বিপ্লবের যে ব্যাপ্তি সেটা অনেক বেড়ে যাচ্ছে। অভিজাত বিদ্রোহ যেখানে একটা সীমিত স্বার্থের সংঘাত, সেখানে বুর্জোয়াদের অংশগ্রহণ এবং পরবর্তীকালে সকুলতদের অংশগ্রহণ এই বিপ্লবকে আরো ব্যাপ্ত করছে। এবং শুধু তাই নয়, একটা আবেগ, সাংঘাতিক ধরনের আবেগ। আমরা জানি 1789 খ্রিস্টাব্দের 20 জুন, জুন মাসের 20 তারিখে টেনিস কোর্টের শপথ গ্রহণ করা হচ্ছে। টেনিস কোর্টের শপথটা কি? টেনিস কোর্টের শপথটা এই যে তারা প্রতিজ্ঞা করছে যে তারা একটা সংবিধান রচনা করবেন, যে সংবিধানের মধ্যে দিয়ে পুরাতন তন্ত্রের যে ক্ষমতা তার অবসান করবে। যতক্ষণ না এই সংবিধান রচনার কাজ শেষ হচ্ছে, ততক্ষণ তাদের নিরন্তর সংগ্রাম চলবে। অসংখ্য মানুষ উপস্থিত হয়েছিল এবং এরপর তারা বেরিয়ে পড়েছিল যার কাছে যা ছিল তা নিয়ে। সাকুলত জনসাধারণ, সাকুলত মহিলারা কিচেন টুলস, রান্নাঘরের ছোটখাটো উপকরণ নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, তারা লড়াই করতে শুরু করেছিলেন। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল জুলাই মাসের 14 তারিখে। 1789 খ্রিস্টাব্দের 20 জুন টেনিস কোর্টের শপথ গ্রহণ করা হচ্ছে সংবিধান রচনার জন্য। আর জুলাই মাসের 14 তারিখে রাজতন্ত্র এবং পুরাতন তন্ত্রের প্রতীক হিসেবে বাস্তিল দুর্গ, সেই বাস্তিল দুর্গের উপরে আক্রমণ করা হচ্ছে। এটা মনে করার কোনো কারণ নেই। আজকাল অনেক ঐতিহাসিক তাদের গবেষণায় দেখিয়েছেন যে বাস্তিলে যে সেই সময় প্রচুর বন্দী ছিলেন যাদেরকে মুক্ত করা হয়েছিল, সেটা নয়। But the most significant thing was the attack. Bastille was a symbol. কিসের সিম্বল? অসোয়া রেজিম, the old regime. এই যে পুরাতন তন্ত্রের একটা প্রতীক, যে প্রতীকের উপরে থার্ড স্টেটের মানুষ, তৃতীয় সম্প্রদায়ের মানুষ আক্রমণ করছে। খেয়াল করে দেখতে হবে যে এখানে কিন্তু আর অভিজাতরা নেই। বিপ্লবের হ্রাস কিন্তু 1788 21 জুলাইয়ের পর থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে অভিজাতদের নেতৃত্বে, আর সেখানে প্রত্যক্ষ অংশগ্রহণ করছে সাকুলত জনসাধারণ। এবং তারই ফলশ্রুতি হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা, যে সংবিধান সভা একটা সংবিধান রচনা করছে। আমাদের কাছে এক্সপেকটেশন কি না, এই সংবিধান সভা এমন একটা সংবিধান রচনা করবে যেখানে সমস্ত মানুষের সমান অধিকার স্বীকৃত হবে। পুরাতন তন্ত্রের যে প্রিভিলেজড ক্লাসের যে কনসেপ্ট, সেটা থেকে তারা বেরিয়ে আসবে। ফরাসি বিপ্লবের যে মূল বার্তা, সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, সেটা প্রতিষ্ঠিত হবে এবং সেখানে একটা প্রজাতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। প্রশ্ন হলো, সংবিধান সভার এই যে কার্যাবলী, সেটা কি সত্যি সত্যি এই ধরনের একটা সংবিধান উপহার দিতে পেরেছিল? ফ্রান্সের যে সংবিধান সভার বিভিন্ন ধরনের কার্যাবলী, সেটা কি সমস্ত মানুষের, সমাজের সর্বস্তরের মানুষের সমান অধিকার প্রদান করতে পেরেছিল?
নাকি সেখানেও অভিজাততন্ত্রের হাত থেকে ক্ষমতাটা কেবলমাত্র চলে গিয়েছিল বুর্জোয়াদের হাতে, যে সংবিধান একটা বুর্জোয়া নিয়ন্ত্রণের প্রতীক হিসেবে রয়ে গিয়েছিল, তার বেশি কিছু নয়? এটা একটা প্রশ্ন উঠে আসে। সুতরাং আমাদের পরবর্তী আলোচনায় আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব যে কি একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে বুর্জোয়াদের হাতে ধীরে ধীরে নেতৃত্ব চলে যাচ্ছে, অভিজাতরা ভুল বুঝতে পারছে এবং বুর্জোয়াদের এই বিপ্লবে অভিজাতদেরই বিশেষ অধিকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে তারা। পরবর্তীকালে রাজারও বিপদের কারণ ঘটছে, রাজার শিরশ্ছেদ ঘটানো হচ্ছে। কিন্তু এত কিছু যা কিছুর জন্য এই বিপ্লব সাধারণ মানুষের অধিকার, সংবিধান সভা সেটাকে কতটা সুরক্ষিত করতে পেরেছিল, এবং সংবিধান সভার এই যে কার্যাবলী বা তাদের যে স্ট্যান্ড পয়েন্ট, সেটাকে আরো ভালো করে বুঝতে হবে এই কারণে যে পরবর্তীকালে আর একজন শাসক যিনি ফ্রান্সে আবার ফিরে আসছেন বিপ্লব উত্তর পরিস্থিতিতে, একজন একনায়ক যিনি হচ্ছেন নেপোলিয়ন বোনাপার্ট, তিনি যে ইন্টারনাল রিফর্মস গুলো করছেন, সেই ইন্টারনাল রিফর্মস গুলোর মধ্যে কোনগুলো তিনি ফরাসি সংবিধান সভার কার্যাবলী থেকে নিচ্ছেন, কোথায় কোথায় তিনি সেখান থেকে সরে আসছেন। All these things are interrelated. If I want to understand chronological history and the significance of French Revolution, আমাকে পুরো চেইনটাকে খুব ভালো করে বুঝতে হবে। একদিকে অভিজাতদের সঙ্গে রাজার সংঘাত, সেখান থেকে অভিজাতদের হাত থেকে বুর্জোয়াদের হাতে নেতৃত্ব, এবং সেই নেতৃত্বের ফলে যে সংবিধান রচিত হচ্ছে সেখানে বুর্জোয়া স্বার্থের একটা প্রতিফলন আমরা লক্ষ্য করতে পারি। কিছু এক্সেপশন আছে, আমি পরের দিন আলোচনা করব। এবং সেই সংবিধান সভার যে ভাষা, তার যে ভাব, যে আইডিওলজি, সেটা কোথাও কোথাও নেপোলিয়ন পরবর্তীকালে ভেঙে দিচ্ছেন, কোথাও কোথাও সেটাকে অনুসরণ করছেন। সামটাইমস হি ইজ দ্য ডিস্ট্রয়ার অফ রেভলিউশন, কোথাও কোথাও কখনো কখনো তিনি বিপ্লবের ধ্বংসকর্তা, কখনো কখনো হি ওয়াজ দ্য সন অফ রেভলিউশন, হেয়ার অফ রেভলিউশন, তিনি কখনো কখনো বিপ্লবের উত্তরসূরি। এই পুরো সিরিজটাকে এইভাবে আমাদেরকে বুঝবার চেষ্টা করতে হবে। বাকি খুঁটিনাটি ঘটনার ডিটেলস আমরা যে কোনো খুব ভালো বই সেখানে আমরা পেতে পারি। এইভাবে যদি পুরো জিনিসটাকে ক্রোনোলজিক্যালি বোঝা যায়, তাহলে ফরাসি বিপ্লবের ইতিহাস আমাদের কাছে আরো সহজতর হয়ে উঠবে। আজকে এই পর্যন্ত। পরের ক্লাসে, পরের দিনের যে আলোচনা, সেখানে আমরা সংবিধান সভা নিয়ে আলোচনা করব এবং সংবিধান সভার কার্যাবলী দেখব, যেখানে বিপ্লবের যে আদর্শ, তার যে কি বলবো একটা প্রতিশ্রুতি, সেটা কতটা অনুসৃত হয়েছিল, কতটা হয়। থ্যাংক ইউ স্যার। আমরা প্রথম দিনের যে আলোচনা, সেখানে শুনেছিলাম স্যারের কাছ থেকে ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের সমাজ সেটা কেমন ছিল। আজকে আমরা আলোচনায় শুনলাম সামাজিক এবং আর্থিক সংকট থেকে রাজনৈতিক সংকট, অভিজাত বিদ্রোহ, এই বিষয়ে আলোচনা। এবং স্যার বলেই দিলেন যে আগামী সপ্তাহে, আগামী বুধবার রাত 9টায় যে আলোচনা থাকবে সেটা হচ্ছে সংবিধান সভা ও তার কার্যাবলীর মূল্যায়ন। এইভাবে আমরা পরপর এগিয়ে যাব এক একটা আলোচনার মধ্য দিয়ে। তারপরে ফ্রান্সের যে সন্ত্রাসের শাসন, সেইটা নিয়ে আলোচনা হবে। তারপর নেপোলিয়নের উত্থান। এইভাবে এক এক করে আমাদের 10টি আলোচনা অনুষ্ঠিত হবে। স্যার তার অত্যন্ত মূল্যবান সময়ের থেকে আমাদের অনুরোধে সময় দিয়েছেন এবং আমরা সেই জন্য স্যারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং স্যারকে ধন্যবাদ জানাই। আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, প্রত্যেক রোববার ঠিক রাত 9টায় আমাদের এই যে ইউরোপের ইতিহাসের উপরে এই যে আলোচনা চলছে, সেই আলোচনার যে একটা সিরিজ, সেটা কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের সঙ্গে থাকবেন অধ্যাপক গৌতম মুখোপাধ্যায় স্যার। এছাড়া
আপনারা যারা ইতিহাসের প্রতি আগ্রহ রয়েছে এবং যারা ইতিহাস বিষয়ে চর্চা করেন তাদের জন্য পাঠ হিস্ট্রি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউটিউব চ্যানেল, যেটা অবশ্যই আপনারা আমাদের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে পাঠ হিস্ট্রি চ্যানেলের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক সেটা কিন্তু আমরা শেয়ার করেছি। আপনারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন এবং চ্যানেলটি ভিজিট করার পরে আপনারা বুঝতে পারবেন যে শুধু ইউরোপের ইতিহাস নয়, ভারতের ইতিহাসের উপরে অত্যন্ত মূল্যবান আলোচনা প্রতিনিয়ত স্যার করে চলেছেন পাঠ হিস্ট্রি চ্যানেলের মাধ্যমে। এবং পাঠ হিস্ট্রি কিন্তু ছাত্রছাত্রীদের কাছে তো যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ চ্যানেল এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনাগুলো রয়েছে। সেই সঙ্গে যারা এই ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন না কিন্তু ইতিহাসের প্রতি আগ্রহ রয়েছে, ইতিহাসের নানান বিষয়গুলো জানার প্রতি আগ্রহ রয়েছে, তাদের জন্য কিন্তু এই পাঠ হিস্ট্রি চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে স্যার এত সংক্ষেপে, এত সুন্দরভাবে, এত সুন্দর করে উপস্থাপনের মধ্য দিয়ে তিনি ইতিহাসকে উপস্থাপিত করেছেন পাঠ হিস্ট্রি চ্যানেলের মাধ্যমে। যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে স্যার অত্যন্ত পরিশ্রম করে খুব সুন্দর করে তিনি ইতিহাসকে জানার জন্য, ইতিহাসকে বোঝার জন্য তার যে প্রয়াস সেটা কিভাবে স্যার জারি রেখেছেন। আমরা সেই জন্য সকলের পক্ষ থেকে আবারও স্যারকে ধন্যবাদ জানাই। আবার দেখা হবে আগামী রবিবার, ঠিক আগামী বুধবার ঠিক রাত ৯টায় এই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা আগামী বুধবার রাত ৯টায় যে বিষয় নিয়ে আলোচনা শুনতে হাজির হব, স্যার যে বিষয়টা নিয়ে আলোচনা করবেন সেটা হচ্ছে সংবিধান সভা ও তার কার্যাবলীর মূল্যায়ন। সবাইকে আগাম স্বাগত জানিয়ে, অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে আবার আগামী বুধবার ঠিক রাত ৯টায়। সবাইকে নমস্কার। থ্যাংক ইউ।